শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলায় দেখো, খুব সকাল বলবো না, 11টার মতো বাজে, রান্নাবান্নার পাশ নিয়ে বসে গেছি। আর আজকে খুব কমই রান্না হবে, কারণ আজকে আছে একটা ইনভিটেশন। আজকে একদম অল্প স্বল্পর মধ্যে ফাঁকিবাজি রান্না করে ছেড়ে দেবো। রাত্রিবেলায় একটু বার্থডের একটা ইনভিটেশন রয়েছে। তো এখানে দেখো আলু ঝিঙে পোস্ত কিন্তু আমি কেটে রেখেছি, আলু ঝিঙে পোস্ত হবে। অনেক সময় শুধু পোস্ত বাটা দিয়ে যেভাবে করে, লঙ্কা চিনি দিয়ে লবণ দিয়ে করে পোস্ত দিয়ে, তো আমি কিন্তু বরাবরই এই জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে এই পোস্তটা খেতে দারুণ ভালোবাসি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। মা যখন করতো তখন ভীষণ ভালো লাগতো। তারপরে বিয়ের পর যখন এসে মাকে মায়ের রান্না মিস করতাম, এই টাইপের খাবারগুলো দেখবে দু বাড়িতে যে একই টাইপের খাবার হবে তা তো কখনো হয় না। আমার শাশুড়ি মায়ের রান্না অন্যরকম, আমার মায়ের হাতের রান্না অন্যরকম। তো যখন অনেক সময় হয়ে যেত যে বাবার বাড়ি যেতে পারছি না, তখন এইসব রান্নাগুলো ভীষণ পরিমাণে মিস করতাম। মায়ের কাছ থেকে শিখেই নিয়েছিলাম। তো এখানে দেখো ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে সেই আলু ঝিঙেটাকে দিয়ে দেবো। আলু ঝিঙে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু ভাজবো। ভেজে যেমন ওই লবণ, মিষ্টি, হলুদ, জল দেবো, দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে এখানে পোস্ত বেটে রেখে দিয়েছি, পোস্তটা দেবো আর কাঁচা লঙ্কা একটু চিড়ে দেবো। রান্নাটা খুব ইজিলি হয়ে যাবে। দাঁড়া, ওই জানলাটা খুলি। সকাল থেকে এত হাওয়া দিচ্ছে না, জানলাটা খুলে রাখতে পারছি না, ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। দেখো গাছগুলো দেখলেই বুঝতে পারবে। রেমাল আসার পূর্ব মুহূর্ত। এখন দীঘার কিছু ভিডিও পাচ্ছি, দেখছি ভিডিওগুলো। দীঘা পুরো উত্তাল সমুদ্র যাকে বলে সেটাই। অনেক পর্যটকরা ভিড় করেছে, যদিও আশেপাশে থাকতে দেবে না, কিন্তু কিছু মানুষ থাকে দেখবে কথার অবাধ্য, হয় না, কিছু বাচ্চা কথার অবাধ্য, সেরকম মানুষও কিছু আছে, কথা শুনবে না, ঠিক কোনো না কোনো পর্যায়ে সমুদ্রের পাড়ে গিয়ে গুটি পায়ে পৌঁছে যাবে। আজকে তো ওদিকে ভোট, সেজন্য অনেকটা শুনশান দেখলাম, লোকজন অতটা সমুদ্র তীরে নেই। তো এখনই একটা ছোটো যা হাওয়া দিচ্ছে, তো এখনই মাঝে মাঝে একটা দমকা যা হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে না র্যামেল আশেপাশে লুকিয়ে রয়েছে, হঠাৎ করে সামনে এসে পড়বে। মনে হচ্ছে ওই লুকোচুরি টাইপের খেলা খেলছে, ধুম করে সামনে চলে আসবে। আর এই হাওয়াটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে সাধারণত হয়, থেকে দমকা হাওয়া দেবে। তো সেই টাইপেরই কিছু ফিল করতে পারছি। আমাদের বাংলাদেশের উপর দিয়ে তো সব ক্ষয়ক্ষতি হয়, ওখানকার মানুষরা ভালো থাকুক সবসময়, কেউই হয়তো চায় না কোনো দেশের উপর দিয়ে এরকম একটা জোরালো শক্তিশালী সাইক্লোন বয়ে যাক। কত যে ক্ষয়ক্ষতি হয়তো দেখি। উত্তর 24 পরগনা, 2 24 পরগনাকে তো প্রচণ্ডভাবে সতর্ক জারি করেছে 26 তারিখে, আগামীকাল হচ্ছে রবিবার। তো মুশকিল হয়েছে, রবিবারে আমার একটা বাইরে বেরোনোর একটা প্রোগ্রাম আছে, আর যেটা ভীষণই এমার্জেন্সি, না গেলেই না। তো জানি না ওয়েদার কতদূর কি থাকবে, কারণ আজকে বিকেল থেকে শুনছি, শনিবার বিকেল থেকে 25 তারিখ আর কি, ঝোড়ো হাওয়া বইবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েদার একদম চেঞ্জ হয়ে যাবে। এখন তো দেখছো খাটা পড়া রোদ, বলছে তো ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। দেখা যাক, জানি না কী করবো। আজকেও আমাদের ইনভিটেশনে রয়েছে, রাত্রিবেলায় বেরোনোর একটা ব্যাপার রয়েছে। আগামীকাল রবিবার আমার বেরোনোর ব্যাপার রয়েছে। কী দিয়ে কী হবে কিছু বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম ডিমের কারি করব, কিন্তু ডিমের কারি না করে এইটাই করে ফেললাম, কারণ ঝিঙেগুলো অনেক দিন হলো বাজার থেকে এসেছে। আর বেশি দিন ঝিঙে ফ্রিজে থাকলো না, কেমন চুপসে যায়। তো ডিম সেদ্ধটা করা থাকলেও ঝোল আর করবো না। গরমে সত্যি কথা বলতে বেশি মশলার খাবার না এখন যেন ইচ্ছাও করছে না কোথাও একটা। বেগুন ভেজেছি কম কেন দেখছো, কারণ হাজব্যান্ড একটু বেরিয়ে গেছে, ও খেয়ে দেই বেরোয়, যখন বেরোয় ভাত আসবে সেই 3টে 3:30, এসে হয়তো টিফিনটা খাবে। আর এখানে দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। বেগুন ভাজাটা আমার, কারণ বাচ্চাটাকেও খাই না, ডিম সেদ্ধটা আমাদের 3 জনের আছে, বর্ত খেয়ে গেছে। আর পাশে হচ্ছে ও আসবে, এসে পরোটার সাথে খাবে। খেতে কি খাবে, বিস্কুট খা। তো আজকে অনেকদিন পরে এই হেনাটা করবো, পুরো চুলে করব না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। পুরো চুলে করলে না শোকাতে টাইম লাগবে। এইটা আমি করি ইনস্ট্যান্ট হেনা লোশন, তো সেটা এখন ইউজ করব। এর ভিতরে যে আর কি লোশনটা রয়েছে, প্যাকটা রয়েছে, সেটা এই টাইপের। তো এটাকে একদম রেডি করাই থাকে, ডিরেক্ট অ্যাপ্লাই করা যায় হেয়ারে। আর আমার তো ভীষণ ভালো লাগে। ম্যাম কেউ করেনি, করেছে না, অ্যাপ্লাই করে নিয়েছি। আর বাবা এখান দিয়ে যেন মনে হচ্ছে কেটে গেছে। যাই হোক, অ্যাপ্লাই করে নিয়েছি। আর প্রচণ্ড গরম লাগছে, ওরে বাপরে বাপ। এই হেনা রাখাটাও মুশকিল,
তো আমার এই টাইপেরই হেনা চাই, কারণ ওই হেনা করার আগে এতটা পরিশ্রম করতে হয়, এতটা টাইম নিতে হয়। মানে আগের দিন রাতে ভিজিয়ে রাখো, সেটা রেডি হলে পরের দিন সেটাকে প্যাক বানাও, চায়ের লিকার করো, কফির লিকার করো, মানে অসম্ভব ঝামেলার লাগে আমার। একটা ঝামেলা করার ব্যাপার বলে মনে হয় আমার, সেই জন্য হেনাটা আমি ইনস্ট্যান্ট রেডি হেনা, তো সেই জন্য রেডি হেনা ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে। অত কে পরিশ্রম করে, সবারই আজকাল টাইমের প্রচুর দাম আছে, তাই না? তো সব প্রিপারেশনের কোনো গল্প হবে না, হাতটা দেখা মনে হয়ে যায়। আর ডিরেক্ট নাও, ডিরেক্ট অ্যাপ্লাই করো, এর থেকে সহজ পন্থা আর কি। তাতে না হেনা করার আগ্রহটা বা এটা শুকালে তারপর ঝট করে স্নানটা করে আসবো। এখন যেন মনে হচ্ছে আবহাওয়াবিদদের কথা ঠিকঠাক কাজ করছে। যখন গনগনে রোদ ছিল, আর সেই রোদটা এখন পড়ে তখন মেঘলা হয়ে এসছে, সাথে বেশ হাওয়াও দিচ্ছে, বেশ মেঘ দেখতে পাচ্ছ। তো হেনা টেনা করার পর আজকে আর শ্যাম্পু করিনি, কারণ হেনা করার পর শ্যাম্পু করতে নেই, পারলে অবশ্যই তেল দিতে হয়, একটু হট অয়েল ম্যাসাজ করে শুয়ে পড়তে হয়, তাহলে হেনার কালারটা না খুব ভালো আসে আর কি হেয়ারে। হেনার ব্যাপারটা হচ্ছে একটু রোদ টোদ পড়লে বোঝা যায়, তবে এই যে এইগুলো দেখছো না, এগুলো একটু কী বলবো, ব্রাউন ব্যাপারটা এসে গেছে। আমি যদি একটু এখানে ভেজলিন বা একটু ক্রিম দিয়ে অ্যাপ্লাই করতাম তাহলে অতটা কোনো ব্যাপার না, এটা একদম স্কিনের কালারই, বুঝতে পারছো কি না জানি না, খুব লাইট আছে, গর্সে দেখলে বোঝা যাবে। চুলটার ভেতরে একটা হেনা হেনা গন্ধ লাগছে দারুণ, যদিও পুরো হেয়ারটা করিনি, কারণ 4-5 দিন আগে পুরো হেয়ারটাই করেছিলাম, আর আজকে আরেকটু ডার্ক কালার আসার জন্য জাস্ট একটু এলোমেলোভাবে দিয়েছিলাম। ভালো লাগে হেনার গন্ধ। একটু পরে বড় ছেলেকে ক্রিকেটে দিতে যাব, ক্রিকেটে যাবে ও, দিয়ে এসে তারপরে রেডি হব, খেয়ে দিয়ে নেবো, একটু পরে খেয়ে নেবো, খাবার দাবার সমস্ত তো বললাম আজকে খুব সিম্পলের মধ্যে রান্নাবান্না করেছি। পর্দাটা দেখতে দাঁড়া, পর্দাটা কীরকম করছে। সুপার সাইক্লোন সম্বন্ধে যে সতর্ক বার্তাগুলো দেয়, আর নিজেরা তো যতটা পারি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি, কিন্তু যারা এই টোল নিয়ে, নৌকা নিয়ে মানে সমুদ্রের মাঝখানে যারা যাচ্ছে মাছ ধরতে, যদিও আগে থাকতে বন্ধ করে দিয়েছে শুনছি, কারণ সতর্কবার্তা তো আজ থেকে দিচ্ছে না, প্রায় 5-6 দিন হয়ে গেছে, তবুও না কত ক্ষয়ক্ষতি হয়। কারণ বাড়িঘর, গাছপালা বলো, এ বলো তা বলো, বিশেষ করে বাংলাদেশের দিকে যে প্রতিবার ঝড়টা উড়ে যায়, ওই দিকে যে বেশি ক্ষয়ক্ষতি হয় না পর্যন্ত, মানে কালকে রবিবার, কালকে না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না ঠিক মানে আবহাওয়া কোথায় গিয়ে দাঁড়াবে। আর কালকে বললাম তোমাদের যে আমার একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে, কলকাতা বিধাননগর দিকটায় যাব, কিন্তু মানে ওয়েদার এতটাই খারাপ থাকলে কিভাবে কি যাব কিছুই বুঝতে পারছি না। আজকে বিকেলের পর থেকে মোটামুটি আইডিয়া করা যাবে, সেই মতোই কাজ করব। যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেতেই হবে, কিন্তু মানে এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, 26 তারিখে নিয়েছি অ্যাপয়েন্টমেন্টটা, তো সেই অ্যাপয়েন্টমেন্টটা ফিল করলে আবার 1.5 মাস পর পাবো অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। কালকে তো ঝড় জল যাই হোক যাওয়াটার ইচ্ছা আছে, তবু আজকে রাত থেকে মোটামুটি বারান্দা যেটুকু সতর্কতা নেওয়া যায়, বারান্দার জামা কাপড়গুলো যেমন থাকে কিছু, সেগুলো আবার ঝড়ে উড়ে ফুড়ে গিয়ে কার বাড়িতে পড়বে, 6 মাস পর দেখবো আমার পরা জিনিসটা কেউ পরে ঘুরে বেড়াচ্ছে, ওই জিনিসটা মানে তখন বলতে পারবো না যে এই জিনিসটা আমার খুলে দাও, ঠিক আছে, চেয়ে চিনতে নিয়ে আসতেও পারবো না। আর আছে, এটা কেন বলছি, আতিপাতি জামা কাপড় নেই, মানে কোনো অনুষ্ঠানে পরে বেরিয়েছি, সেগুলো দড়িতে মেলা আছে, দড়িতে ভাঁজ করে একপাশে রাখা আছে, এইরকম পর্যায়ে রাখা আছে, মানে জিনিসগুলো খারাপ না, হয়তো এমন আছে একদিন পরেছি, ঠিক আছে, এখনও আলমারিতে তোলা হয়নি। আর আলগা যে টপ ফপগুলো আছে সেগুলোও ভাবছি একটু সরিয়ে টরিয়ে রাখবো, ভিতর দিকটা করে টেনে রাখবো, কারণ ওই তুলে নিয়ে গিয়ে কোন ছাদের উপর ফেলবে বা কোথায় ফেলবে তার তো ঠিক নেই। তো সতর্কতা বার্তা যেমন আমরা পাচ্ছি, আমাদের নাগরিক হিসেবে আমাদের নিজেদেরও কিন্তু যাতে পরের কিছু ক্ষতি না হয়ে যায়, তোমার জিনিসপত্র তোমার কেয়ারলেসের জন্য, যাতে সেই জিনিসটার থেকে অন্যের কোনো ক্ষতি না হয়ে যায়, সেই সতর্কতা কিন্তু নিজেদের প্রত্যেকটা ব্যক্তিকেও নিতে হবে, তাই না। যেমন আমরা আবহাওয়া দপ্তর থেকে বারবার পাচ্ছি সতর্কতা বাণী, তো তার মানে এই নয় যে তুমি শুধু সেফ থাকো, তার মানে এটাই যে চারপাশে যাদের আছে তাদেরও সেফ রাখো আর নিজেও থাকো, এটাই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে। তাই এখন ভাত নিয়ে নিচ্ছি, আর এখানে ভাত নিয়ে নিয়েছি, নেব আমার 2 পিস বেগুন ভাজা। বেগুন ভাজা বাচ্চারা কেউ খায় না,
একটা সমস্যা হয়ে যায়, ওদের জন্য আবার আলাদা করে তরকারি বা আলু ভাজা এগুলো করতে হয়। আজকে তরকারি ছিল বলে আর কিছু ভাজিনি। এইখানে তরকারি নিয়ে নেব, ওদের খাইয়ে দিয়েছি, আমি এখন একা বসে খাবো। একা বসে খেতে না দেখবে ভালো লাগে না, আমার তো এতটুকু ইচ্ছা করে না একা বসে খেতে, মনে হয় যেন হাতে করে নিয়ে কোনো মতো খেয়ে নিই, কিছু করার নেই, যখন যেমন তখন তেমন, তাই না? যাই হোক, এখানে ডিম সেদ্ধ দিয়েছিলাম আমি। এই টাইপের ডিমগুলো না খুব একটা পছন্দ করি না, একদম এটা ফুল বয়েলই হয়ে গেছে। তো ফুল বয়েলড আমি মানে করতে চাইনি, আবার একদম যে টেলে টেলে হাফ বয়েলড হয় ভেঙে যায় ওই টাইপেরও নয়, একটু আঠালো টাইপের কুসুমটা হয় না সেই টাইপের করতে গেছি, হয়নি। ডাল খাওয়ার আর ইচ্ছা নেই বলতে পারো, বেগুন ভাজিটা আছে বলেই নিলাম, আমি হয়তো নিতাম না। একটু নুন একটু লবণ লাগবে, লবণ নিয়ে নিই। ছেলের খাওয়া হয়ে আছে, উঠে পড়েছে, আমি নিয়ে নিই। ছোটো ছেলেকে আমি খাওয়াচ্ছিলাম, সেই ভাগে বড়ো ছেলে খেয়ে নিয়েছে। আচ্ছা, গন্ধরাজ লেবু নেব, এইটা কিন্তু গরমকালে ভীষণ একটা প্রিয় খাবার, তাই না? পাতলা ডাল হলে গন্ধরাজ লেবু দিয়ে খেতে ব্যাপক লাগে, তাই না? আচ্ছা, একটু মেশানো জল নিয়েছি, কখন থেকে ভাবছি একটু জল খাই জানো, জলই খাওয়া হচ্ছে না। আজকে যে অনুষ্ঠান আছে, কী যে পরবো আর না পরবো কিছুই ঠিক করতে পারিনি। একবার ভাবছি গাউন পরি, আবার ভাবছি না একটা সালোয়ার পরি, আবার ভাবছি না শাড়ি পরি। আমার বড় ছেলের বন্ধুর মানে বান্ধবীর বার্থডে আজকে, ওরা থাকে কলকাতায়, মেয়েটা ক্যালকাটা গার্লসের স্টুডেন্ট, তো এখানে হচ্ছে দাদুর বাড়ি। ঘুম নেই এসব। যখন গান শিখতাম হারমোনিয়াম কত ইউজড ছিল, এখন অনেক দিন প্র্যাকটিস নেই, তো যাই শেখো সে তো রিড একই, সা রে সা রে গা মা পা, না সা রে গা মা, তখন এদিক থেকে তুলেছিলাম তো ফার্স্ট, সা রে গা সা রে গা মা পা ধা নি সা, ভুলে গেছি, কতদিন ধরি না। বাজে কটা? 2:10। চল একটু প্র্যাকটিস করে তারপর ক্রিকেটে যা। এখন হচ্ছে এই চুটকেটার জন্য এখন ম্যাঙ্গো শেক বানাবো। হল ফ্রিজে রাখা ঠান্ডা আম আর দুধ দিয়ে অল্প একটু চিনি দিয়ে বানিয়ে দেবো, কিন্তু এটার মধ্যে না ভ্যানিলা এসেন্স দিলে বেশ সুন্দর লাগে খেতে, তো সেটা এখন ঘরে নেই। হিমসাগর আম সেই অর্থে ওঠেনি, আর যেগুলো উঠেছে তাতে এত বেশি দাম না, মানে এনে এই টাইপের ম্যাঙ্গো শেক খাওয়া তো মানে চূড়ান্ত পর্যায়ের ব্যাপার। তবুও যাই হোক আনা হয়েছে। বরফ ফেলে দিই, বরফ নিয়ে এসেছি, ব্যাস ব্যাস, আরেকটা বেশি খেতে হবে না, বরফ, ঠিক আছে? নাও নিয়ে যাও, ধরো হ্যান্ডেল ধরো আর বসে বসে খাও। আমি এখন খাবো বলো তো, কোল্ড কফি খাবো। আমি অল্প করেই নেবো, বেশি নেবো না, যেহেতু নিমন্ত্রণ আছে, বেশি খেতে পারবো না। আমার রেডি হয়ে গেল কোল্ড কফি। যাক, এবার সব কাজ সেরে ফেরে রেডি হতে বসে গেছি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য। আর এখানে আজকে এত গরম লাগছে, শাড়ি পরলাম না, আনারকলি একটা সালোয়ার পরে নিয়েছি, আর মোটার উপর একটা বেস মেকআপ নিয়ে নেব। চলো ফার্স্ট রেডি হয়ে যায়, ঠিক আছে?
সাজতে বসলেই বরটা ক্যামেরার সামনে চলে আসে। কি করব, অগত্যা চুপচাপ বসে আছি, কারণ আমার এটা মেকআপের ভিডিও চলছে, ওদের নিয়ে তো আর মেকআপের ভিডিও দিতে পারি না, তো সেই জন্য চুপচাপ ওয়েট করছি কখন উনি হটবেন, তারপরে আমি আবার নর্মালি ভিডিও বানানো শুরু করব। আবার কি হাসতে হাসতে পৌঁছে গেলাম অনুষ্ঠান বাড়িতে। প্রথমে খুঁজে পেতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ একদমই নতুন জায়গা, আর সেই জায়গাটার লোকেশানটা তো দিয়েছে, কিন্তু মানে পার্টিকুলার যে একটা কোনো লজের নাম বা কিছু সেটা মানে বলেনি। তো খুঁজতে একটু ঘুরপাক খেতে হয়েছে। ঢুকে গেলাম, খুঁজে তো পাবোই, এ তো আর বিদেশ বিভুর না, বিদেশ বিভুরেও মানুষ খুঁজে পেয়ে যায়। তো সবার সঙ্গে দেখা হলো, আড্ডায় আর কি গল্প টল্প হলো। অনেকক্ষণ পর খেতে বসেছিলাম, তার আগে প্রচুর কথা, প্রচুর গল্প টল্প চলছিল। তার টুকটাক তো থাকেই, মানে ককটেল ফকটেলের ব্যাপার, কিছু স্ন্যাক্স, সেইগুলোও খাওয়া দাওয়া পর্ব চললো। দেশেও যা চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গা। তো ওখানে গিয়ে থেকে মারাত্মক অবস্থা, এত ভিড়, মানে একজন উঠতে না উঠতে আরেকজন চেয়ার কেড়ে নিয়ে বসে পড়ে, এরকম একটা ব্যাপার। আর কিছু মানুষ তো মানে এমনভাবে খাবারের উপর ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে যে ওই সিটটা নিতে হবে, পারলে তার কোলের উপরেই বসে পড়ে, আর ওই এটো প্লেটেই বসে পড়ে। যাই হোক, আমরাও বসে গেছি, অনেক কষ্টে জায়গা পেয়েছি, আর সবাই মিলে আশপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম। তো খাবার দাবার এলাহি ব্যাপার ছিল, মানে এটা জন্মদিন পার্টি না বিয়েবাড়ি বুঝে উঠতে পারছিলাম না। কিছু কিছু বিয়েবাড়িতে এত মেনুও করে না, যা এখানে মেনু সাজানো ছিল। মানে মালাই পরোটা থেকে শুরু করে, কাবুর রোল থেকে শুরু করে, গন্ধরাজ, কাতলা, মাটন কষা, সব কিছু কি ছিল না সেটাই আর কি খুঁজে পাচ্ছিলাম না। তো ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, আর সত্যি ভীষণ মজাও করেছি। খাবার দাবারের কোয়ালিটিও ভীষণ ভালো ছিল। চাটনি, পাঁপড়, মিষ্টি শেষ পাতে দেওয়ার পর সোজা পাঠিয়ে দিল আমাদের স্টলে, যেখানে ছিল আইসক্রিম আর পান। আমাদের জন্য ওয়েট করছিল, হাতে নিয়ে সোজা গুটি গুটি পায়ে বাড়ি।